আগামীতে কোনো ইউপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি। উন্নয়নশীল দেশের ধারা অব্যাহত রাখতে কারিগরি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। ছেলে শিক্ষার্থী ঝরে যাওয়ার কারণ খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীর। স্বপ্ন পূরণে এক ধাপ এগোলো মেট্রো রেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যুক্ত হয়ে দৃশ্যমান প্রায় 12 কিলোমিটার ভায়াডাক্ট। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আগামীতে আর কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই নির্বাচন কমিশন কোনো নির্বাচনই নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করবার যোগ্য নয়। এই অনির্বাচিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই তাদের প্রধান কাজ। এই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনে আমরা মনে করেছিলাম যে এইখানে অন্তত সরকার একটা সুষ্ঠুভাবে নির্বাচন করার ব্যবস্থা করবেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ব্যবস্থা নেবে। কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে তা এত ফ্রাস্ট্রেটিং যে এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী যে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা। শিক্ষার্থীদের করোনা থেকে সুরক্ষার সব ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইনে উপবৃত্তি ও অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের স্বীকৃতি বহাল রাখতে কারিগরি ও বিজ্ঞান সহ উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। দেশের শিক্ষার হার সন্তোষজনক পর্যায়ে নেয়ার পাশাপাশি স্বশিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষার্থীদের উপবৃত্তি ও অনুদান কার্যক্রম এখন প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত সম্প্রসারিত। শিক্ষার্থীগণকে রোববার সকালে গণভবন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একযোগে দেশের স্নাতক স্তরের শিক্ষার্থীদের টিউশন ফি, ভর্তি ও চিকিৎসা অনুদান হিসেবে ডিজিটাল পদ্ধতিতে 87,52,55,400 টাকা পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, করোনার সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফেরাতে সবাইকে সক্রিয় হতে হবে। সকলের স্বাস্থ্য সুরক্ষা থাকুক সেটাই আমরা চাই। আর যেহেতু করোনার সময় স্কুল বন্ধ ছিল, তবে এরপর সব শুরু হয়ে যাবে, সবাই পড়াশোনা করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা নির্ধারণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের জেন্ডার সমতাটা একটু অন্য হয়ে যাচ্ছে, সেটা কেন কমে যাচ্ছে সেটা আমাদের দেখা দরকার। শিক্ষক কর্মচারী যারা আছে সকলকেই টিকা নিতে হবে। যে বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে না, তার উপরের বয়সে যারা, সেসব শিক্ষার্থীদেরকেও টিকা দেওয়া হবে। দেশে বিদেশে কর্মসংস্থান তৈরির পাশাপাশি উপযুক্ত জাতি গড়ে তুলতে কারিগরি শিক্ষার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং ধরে রাখার জন্যই দরকার শিক্ষার প্রসার। এরপর ভিডিও কনফারেন্সে পটুয়াখালীর গলাচিপা, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, বান্দরবান সদর উপজেলায় শিক্ষাবৃত্তি ও অনুদান নেয়া শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন সরকার প্রধান। তুমি এখন কেমন আছো? তোমার হাতের কি অবস্থা এখন? ভালো হয়েছে? হ্যাঁ, আমি এখন খুবই সুস্থ আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ক্রমে খুলে যাচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও স্কুল কলেজের আগে বিশ্ববিদ্যালয়গুলো চালু করা উচিত ছিল বলে মনে করেন শিক্ষাবিদরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হওয়ায় বেশি সচেতন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। 1 বছরের বেশি সময় ধরে খুনসুটি হয়নি বন্ধুদের সঙ্গে। সময় হয়েছে সেই বিচ্ছেদকে ছুটি দেওয়ার। 30 মার্চ খুলছে স্কুল কলেজগুলো, কিন্তু মানতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসির শিক্ষার্থীরা শুরুতে প্রতিদিন ক্লাসে আসবেন, আর বাকি ক্লাসের শিক্ষার্থীরা প্রথমে সপ্তাহে 1 দিন, তারপর থেকে সপ্তাহে 2 দিন করে আসবেন। পর্যায়ক্রমে স্বাভাবিক হবে স্কুল কলেজ। কিন্তু শিক্ষাবিদরা বলছেন, স্কুল কলেজের আগে বিশ্ববিদ্যালয়গুলো খোলা উচিত ছিল। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে এনে আমাদের অভিজ্ঞতাটা দেখা দরকার। সেই অভিজ্ঞতাটা যদি ইতিবাচক হয়, তখনই আমরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে শ্রেণীকক্ষে নিয়ে আসব।
সরকারের সিদ্ধান্ত হলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের 220টি আবাসিক হলের প্রায় 1.5 লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়ার পরেই ক্যাম্পাস খুলবে। কিন্তু গ্রাম পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজের ক্লাস পরিচালনার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। নিশ্চয়ই এটা বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি বাদই দিলাম, প্রত্যেকটি বাড়িতে তাদের যে শয়নকক্ষ, সেখানে কি আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে বসবাস করতে পারি? অতএব এটা বলার অপেক্ষা রাখে না যে আমাদের পক্ষে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব একটা আদর্শ হিসেবে অনুযায়ী বজায় রাখতে পারবো, সেটি সম্ভব হবে না। কিন্তু তারপরে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। যেহেতু বাংলাদেশের করোনার পরিস্থিতি উন্নতির দিকে, তাই সরকারের সামনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিকল্প ছিল না বলেও মনে করেন তারা। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল মেট্রো রেল। 5152তম গার্জার বসানোর মধ্য দিয়ে যুক্ত হলো উত্তরা থেকে আগারগাঁও। দৃশ্যমান এখন প্রায় 12 কিলোমিটার ভায়াডাক্ট। মহান বিজয় দিবসে উদ্বোধনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে কাজ। তবে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ইঙ্গিত দিলেন পেছাতে পারে চলতি বছরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালুর পরিকল্পনা। স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যুক্ত করল মেট্রো রেল। দৃশ্যমান হলো প্রায় 12 কিলোমিটার ভায়াডাক্ট। 11.73 কিলোমিটার মেট্রো রেল 5-এর আওতায় প্রথম অংশে মোট স্প্যান 467টি, যার মধ্যে 5152টি গার্ডার সেগমেন্ট। ডাবল লাইন সহ এই অ্যালাইনমেন্টে ভায়াডাক্ট তৈরি হয়েছে প্রায় 14.5 কিলোমিটার। উত্তরা দিয়াবাড়ি থেকে শুরু করে আগারগাঁও পর্যন্ত যে প্রথম পর্যায় ছিল, সেই পর্যায়ের সর্বশেষ যে ভায়াডাক্ট উত্তোলন করা হলো। প্রথম পর্যায়ের অগ্রগতি আজকে পর্যন্ত আমাদের হয়েছে 81.38%। এই অংশের সার্বিক অগ্রগতি প্রায় 82%। রেল লাইন বসেছে প্রায় 9 কিলোমিটার ভায়াডাক্টে। আমাদের রেল লাইনটা বসাতে হবে, সেই কাজগুলো কিন্তু CP7 একই সাথে শুরু করছে। আমাদের অক্সিলারি এবং স্ট্রাকশন সাবস্টেশন যেগুলোতে স্টেশনে বসানোর কথা, সেগুলির কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। চলতি বছরের বিজয় দিবসেই পুরো অংশ উদ্বোধনের লক্ষ্যে কাজ করলেও প্রকল্পের এমডি জানান কোচ এনে ট্রায়াল শেষেই চূড়ান্ত হবে দিনক্ষণ। আমরা কিন্তু 6-7টা জায়গা থেকে ভায়াডাক্টগুলো ইরেকশন করছি, এটা আমরা একটু তুলে নিই, আমাদের একটু সময় দেন, আমরা একটা টার্গেট দিই, যে টার্গেটটা ইমপ্লিমেন্টেবল এবং অ্যাচিভেবল। জুনের মধ্যে এই অংশের রেল লাইন বসানোর কাজ শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। করোনার ধাক্কা সামলে যে গতিতে কাজ চলছে, তাতে কোনো কারণে চলতি ডিসেম্বরে এই প্রকল্প উদ্বোধন না হলেও একথা হলফ করে বলা যায় রাজধানীবাসীর দুর্দশা লাগবে এই মেট্রো রেল চালু হতে খুব একটা সময় লাগবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। মশা মারতে এবার উড়বে ড্রোন। উত্তর সিটি কর্পোরেশনের পরীক্ষামূলক কার্যক্রম। কীটনাশক ছিটানো হবে কিউলেক্সের প্রজনন স্থলে। মেডিকেলের প্রশ্ন ফাঁস চক্রের 13 সদস্যের 135 অ্যাকাউন্টে 65 কোটি টাকা অবৈধভাবে আয় করার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এছাড়া অভিযুক্তদের নামে বেনামে পাওয়া গেছে 42 একর জমির সন্ধান, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। প্রশ্ন ফাঁসের অবৈধ অর্থ দিয়ে বিপুল সম্পত্তির মালিক বনে গেছেন তারা, বলছে সিআইডি। অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বুলবুল রেসার রিপোর্ট। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার খানবানিয়ারা এলাকায় জসিমউদ্দিন ভুইয়া মুন্নুর পৈতৃক নিবাস। 8 ভাই বোনের মধ্যে বয়সে সবার ছোট হলেও টাকা পয়সা আর জমি জায়গায় ছাড়িয়ে গেছেন সবাইকে। সিআইডির তদন্ত বলছে আয়ের উৎস মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। জসিমউদ্দিন ভুইয়া মুন্নু মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা যিনি। প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে কিনেছেন একরের পর একর জমি। শুধু জমি কিনেই ক্ষান্ত হননি, সরকারি খালের মুখ বন্ধ করে শত শত কৃষককে বেকায়দায় ফেলেছেন। এই খালটির দুই পাশে অন্তত কয়েক হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন 400-500 কৃষক। 2006 সালে এই খালটির মুখ বন্ধ করে জসিমউদ্দিন তার জমিতে মাটি ভরাট করেন। বাইনারা এই গুরস্থান দেখবেন পশ্চিমরা রুটের ইহানি মানে রুটে তিয়া উহানি অরি। বড় ধরনের বৃষ্টি মিষ্টি নামলে
ওই জমিগুলো পানিগুলো আটকে যায়, পানিগুলো এই খাল দিয়ে বাহির হয় না। প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালাম। সিংগাইরের ইরতা ইউনিয়নের কাশিমপুর এলাকার যেদিকে চোখ যায় সেদিকেই সালামের জমি। গত বছরের 19 এবং 20 জুলাই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের অভিযোগে জসিমউদ্দিন ভুইয়া, পারভেজ খান, জাকির হোসেন দীপু সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। তাদের গ্রেফতারের পরপরই প্রশ্ন ফাঁস চক্রের বিশাল এক পারিবারিক সিন্ডিকেটের সন্ধান পাওয়া যায়। প্রশ্ন ফাঁসকারী এই চক্রের সদস্যদের নামে সারা দেশের বিভিন্ন ব্যাংকে মোট 135টি হিসেবে 65 কোটি টাকা অবৈধভাবে আয় করার তথ্য পাওয়া গেছে। এছাড়া অভিযুক্তদের নামে বেনামে 74টি দলিলে 42 একর বা 130 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। মানি লন্ডারিং এর মামলা আমরা অনুসন্ধান করে আমরা এ পর্যন্ত তো 13 জনকে আইডেন্টিফাই করেছি। তাদের বিরুদ্ধে মামলাটা আমরা করতে যাচ্ছি এবং মামলার প্রাথমিক অনুমোদন আমাদের হয়ে গেছে। আইনজীবীরা বলছেন দ্রুত অভিযুক্তদের সম্পত্তি জব্দ করা উচিত। পুরোটাই লন্ডার মানি এবং আমি মনে করি এটা তদন্ত কাজ সমাপ্ত করতে বেশি দিন লাগার কথা না এবং অচিরে এগুলো ক্রোক করা উচিত। সিআইডি বলছে এই চক্রের কয়েকজন সদস্যের ঢাকায় বহুতল মার্কেট সহ রয়েছে একাধিক বাড়ি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সুইস ব্যাংক সহ বিদেশি ব্যাংকে অর্থ পাচারকারীদের পরিচয় জানতে চেয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে প্রায় 14,000 দ্বৈত নাগরিকের মধ্যে যারা অর্থ পাচার করেছে তাদেরও তালিকা তৈরির কাজ চলছে। আর বিভিন্ন সংস্থার কাছে চিঠি চালাচালি করেই দায়িত্ব সেরেছে দুদক। সুইস ব্যাংকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বিষয়টি আলোচনায় এসেছে বারবার। এবার টাকা ফিরিয়ে আনতে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে সরকারের কাছে জবাব চাইলেন হাইকোর্ট। সুইস ব্যাংকে যে টাকা রিকভারির ক্ষেত্রে যে ব্যর্থতা, এই ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এটার উপরে রুল জারি করেছেন। কাদের কাদের সুইস ব্যাংকে টাকা রয়েছে সেটার যে বাঙালি সিটিজেন্স প্লাস হচ্ছে বাংলাদেশের যে কোম্পানিগুলো যারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তাদের ডিটেলস চেয়ে একটা রুল জারি করেছেন। তালিকা হচ্ছে দ্বৈত নাগরিকদেরও। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান তালিকার মধ্যে যাদের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের তথ্য মিলবে তাদের নেওয়া হবে আইনের আওতায়। 14,000 কম বেশি হবে, সেখান থেকে যদি মানি লন্ডারিং এর তথ্য পাওয়া যায় কারো বিরুদ্ধে কোর্ট সেইভাবে আদেশ দেবেন। দুদক আইনজীবী বলছেন আদালতের নির্দেশ অনুযায়ী নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। সুইস ব্যাংক থেকে টাকা আনার যেই প্রসেস, বিএফআইকে বলেছি একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য। বিএফআইও সেই কর্ম পরিকল্পনা অলরেডি তৈরি করছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মশা মারতে এবার ড্রোন ব্যবহারের কথা ভাবছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই মধ্যে চলছে পরীক্ষামূলক কার্যক্রম। রাজধানীর যেসব জলাশয়ে সনাতন পদ্ধতিতে ওষুধ ছেটানো সম্ভব হচ্ছে না সেসব জায়গায় কীটনাশক দিতেই এই আয়োজন। দেশে তৈরি এই ড্রোনের সাহায্যে প্রতি 2 মিনিটে 10 লিটার লার্ভিসাইড ছেটানো সম্ভব। প্রবাদে আছে মশা মারতে কামান, আর গত কয়েক সপ্তাহে নগর জুড়ে মশার যে উৎপাত তাতে মশাকে বশে আনতে এমন বড় আয়োজনের বিকল্প নেই। তাই হয়তো রাজধানীর বনানী লেকে চলছে মশক নিধনের পরীক্ষামূলক এই কার্যক্রম। তবে কামান নয়, উড়ানো হচ্ছে ড্রোন। নগর জুড়ে যখন কিউলেক্সের রাজত্ব তখন এই মশার উৎপত্তি স্থল রাজধানীর জলাশয় কিংবা লেকে লার্ভিসাইড ছেটাতে এই উদ্যোগ ডিএনসিসির। চাইলেই যেখানে সনাতনী পদ্ধতিতে ওষুধ ছেটানো যায় না সেসব জলাশয়ে লার্ভিসাইড ছেটাতেই এই উদ্যোগ ডিএনসিসির। দেশেই তৈরি এই ড্রোনের মাধ্যমে এই উদ্যোগ সফল হলে বাঁচবে সময়, বাঁচবে শ্রম। যে জায়গায় মানুষ পৌঁছাতে পারছে না সেখানে আমরা ড্রোনের মাধ্যমে যাতে করে দিতে পারি। মোরওভার আপনার অল্প সময়ে অনেক জায়গা কাভার করে যাতে আমরা স্প্রেগুলো করতে পারি, এটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। একটি ব্যাটারিতে 25 মিনিট আর ডাবল ব্যাটারিতে 50 মিনিট উঠতে পারে এই ড্রোন। প্রতি মিনিটে ছেটাতে পারবে 5 লিটার কীটনাশক। প্রাথমিকভাবে তৈরি এই ড্রোন 20 লিটার পর্যন্ত বহন করতে সক্ষম। প্রথম ডেমনস্ট্রেশনে 20 লিটার প্লেলোড ড্রোন আমি বানিয়েছি। এটা 25 মিনিটস ফ্লাই করতে পারবে সিঙ্গেল ব্যাটারিতে। প্রতি 2 মিনিটে 10 লিটার পানি স্প্রে করতে পারি। পরীক্ষা নিরীক্ষা সফল হলে শিগগিরই হয়তো রাজধানীর লেকে মশক নিধনে কাজ করবে এই যন্ত্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আর স্বল্পোন্নত নয়, বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। যদিও অর্থনীতিতে আছে ঝুঁকি, নানা রকম বাধা আর শর্তের বেড়াজালে বন্দী হতে পারে বাণিজ্য। এরপরও এই স্বীকৃতিকে রাজনীতি আর অর্থনীতির বৈশ্বিক আঙ্গিনায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চায় বাংলাদেশ। তাই জাতিসংঘের তরফ থেকে চূড়ান্ত সুপারিশের পরেই শুরু হয়েছে লাভ ক্ষতির হিসেব নিকেশ।
অর্থনীতিবিদরা বলছেন আগামী 5 বছর খুব কঠিন সময়, তাই পা ফেলতে হবে সতর্কতার সঙ্গে। জুবাইর ফয়সালের রিপোর্ট। 99%ই পাওয়া যায় দেশীয় ওষুধ, আর ক্রিটিক্যাল 1% বাইরের ওষুধ। দীর্ঘ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ওষুধের শক্তিশালী এক বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। এখন বহু জটিল রোগের পথ্য তৈরি হয় এদেশে, কিন্তু এই তথ্যের পেছনে আছে বিরাট এক সত্যি। এখানে উৎপাদিত ওষুধের প্রায় শতভাগই ভিন্ন কোনো দেশের ফর্মুলায়, যা স্বল্পোন্নত দেশ হিসেবে এতদিন বিনামূল্যে পেত বাংলাদেশ। জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে তা বন্ধ হওয়ার শঙ্কা জাগলেও ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বলছে সুবিধা অব্যাহত থাকবে 2033 সাল পর্যন্ত। নিজে থেকে যে কোনো আমরা ড্রাগ বানাই বা ফর্মুলা আমরা আবিষ্কার করে ড্রাগ বানাই, সেটা অলমোস্ট শূন্যের কোঠায় বললেই চলে। এলডিসি ভুক্ত দেশ হিসেবে যেরকম সুবিধা পেতাম, সেই সুবিধা অনেক ক্ষেত্রে আমরা 2026 সালের পরে পাবো না, এটাই বাস্তবতা। কিন্তু ওষুধের ক্ষেত্রে সেই সুবিধাটা আমরা 2033 সাল পর্যন্ত পাবো। যদিও হারাতে হবে এলডিসি হিসেবে বহু দেশে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা কিংবা অল্প শুল্ক সুবিধাও। বিপরীতে দেশে কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে দরজা খুলবে বিনিয়োগের। তাই অর্জনে আত্মবিশ্বাসী বাংলাদেশ স্বপ্ন দেখছে নতুন দিনের। এই যে অর্থনৈতিক উন্নয়ন, তার সুফলটা যেন দেশের সর্বস্তরের মানুষ পায়। ইয়াং জেনারেশনটা এই উন্নয়নের খুব একটা অংশ হতে পারছে না। ডাইভার্সিফিকেশনে গুরুত্ব দিতে পারি, ভ্যালুডেশনের দিকে গুরুত্ব দিতে পারি, তাহলেই কিন্তু আমরা যে চ্যালেঞ্জগুলো আছে অতিক্রমের মাধ্যমে আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো। কিছু ঝুঁকি থাকলেও তা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরাও। সুবিধা হারানো নিয়ে চিন্তিত না হয়ে বরং বিকল্প উপায়ে তা পেতে উদ্যোগী হওয়ার আহ্বান তাদের। 11%-এর মতো আপনার শুল্ক বা বিভিন্ন ধরনের ট্যাক্স আমাদের এক্সপোর্টের উপর আসতে পারে ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে। 3-4টা ক্ষেত্রে আমাদের নতুন কিছু সিনারিও সৃষ্টি হবে, যেখানে আমরা যদি সঠিক প্রিপারেশন না নিই, সেগুলো আমাদেরকে যথেষ্ট চাপের মধ্যে ফেলতে পারে। এর আগে অনেক দেশ এগিয়ে গিয়েও পিছিয়ে গেছে, তাই চূড়ান্ত স্বীকৃতির জন্য এখন অপেক্ষা 2026 সালের। যদিও খোদ জাতিসংঘই মনে করছে বাংলাদেশের ক্ষেত্রে তা হওয়ার আশঙ্কা একেবারেই নেই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আগামী 2 মাস হবে জাটকা সংরক্ষণ। চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ ইলিশ বিচরণের 6টি অভয়াশ্রমে কাল থেকে মাছ ধরা নিষিদ্ধ করেছে প্রশাসন। বেকার থাকবে শুধু এ জেলার 1.5 লাখেরও বেশি জেলে। এ সময় সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে তাদের। কিস্তি আছে, আমার সংসার আছে, আমরা যেগুলা তো হয় না। জালের সুতোর মতোই জীবনটা আটকে আছে গৃহবধূ মর্জিনা বেগমের। জেলে পরিবারের এই নারীর সংসার নিয়ে যত ভাবনা। স্বামী সুমন মিয়া নদীতে মাছ শিকার করেন, তবে আগামী 2 মাস জাটকা সংরক্ষণ হবে, তাই মাছ শিকারও নিষিদ্ধ। ফলে এই জেলে পরিবারের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। এমন হাজারো জেলের একই দুর্ভাবনা, তাই নদী পাড়ে মাছ ধরার নৌকা নিয়ে ডাঙ্গায় ফিরতে শুরু করেছেন জেলেরা। সরকার যদি যে চাল আমাদেরকে দেয়, একটু বাড়ায় দেয়, অথচ আমাদের ফ্যামিলি তো বাঁচতে পারবো আমরা ফ্যামিলি নিয়ে। এদিকে জাটকা সংরক্ষণে চাঁদপুরের বিশাল নদীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে মৎস্য বিভাগ। অন্যদিকে ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাস জেলেদের খাদ্য সহায়তার আশ্বাস দেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। মতলব উত্তর এবং হাইমচরে 2টি করে টিম কোস্টগার্ড এবং নৌ পুলিশের সহায়তায় আমরা নদীতে অবস্থান করব এবং আমাদের এই কাজে প্রশাসনিকভাবে আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আমাদের সাথে রাত দিন নদীতে অবস্থান করবেন। 4 মাস ফেব্রুয়ারি থেকে একদম মে পর্যন্ত প্রতি জেলেকে 40 কেজি করে 160 কেজি আমরা চাল তাদেরকে সরবরাহ করব, যাতে তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে পদ্মা ও মেঘনা নদীতে মাছ শিকার করেন সরকারি তালিকায় এমন জেলের সংখ্যা প্রায় 52,000। সময় সংবাদ, চাঁদপুর। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনের প্রথম 3 দিন নিজেকে জেলখানার কয়েদির মতো মনে হয়েছে। সুযোগ ছিল না সতীর্থদের সঙ্গে দেখা করার। এখন দলীয় জিম আর অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন ক্রিকেটাররা। এদিকে আজ দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। দেশ থেকেই ভ্যাকসিন নিয়ে গেছেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে নিরাপদই বোধ করছিলেন। এবার 2 দফা করোনা টেস্টে প্রত্যেকের ফলাফল নেগেটিভ আসায় তামিম মুশফিকরা আরও নির্ভর। বন্দিত্ব অভিশাপ, নিউজিল্যান্ডের সময়টাও উপভোগ্য হচ্ছে না মিরাজদের। 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের প্রথম 72 ঘন্টা থাকতে হয়েছে ঘরবন্দি। প্রথম 3 দিন সতীর্থদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছে মোবাইলে, ভিডিও কলে। এরপর থেকে দিনে আধা ঘন্টা করে ঘরের বাইরে হাঁটার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। এই 30 মিনিট
যতটা সম্ভব অক্সিজেন নিয়ে নেন তারা। রুমের ভিতরে তো একটু বোরিং লাগছে, কারণ এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট সিচুয়েশন পার করছি। রুমের ভিতরে সবকিছু করা হচ্ছে, বাইরে যাওয়ার কোনো অপরচুনিটি নেই। 30 মিনিটের জন্য হাঁটাহাঁটি করার সুযোগ পেয়েছি এবং আমাদের কিছু প্লেয়ারদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে বিভিন্ন বিষয় আলাপ করা হচ্ছে এবং বলছি কিভাবে কি এক্সপিরিয়েন্স শেয়ার করছে সবাই সবার সাথে। দ্বিতীয় ধাপের কোভিড পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় কিছুটা শিথিল হচ্ছে কোয়ারেন্টিন। হোটেলের লবি ও বাগানে ঘোরাঘুরি করার সুযোগ মিলছে। 2 থেকে 9 মার্চ ছোট ছোট গ্রুপে হবে অনুশীলন, আর 10 মার্চ থেকে ইচ্ছে মতো চলাফেরা করতে পারবেন ক্রিকেটাররা। সেদিন দল যাবে কুইন্সটাউনে, অনুশীলন চলবে 5 দিন। 16 মার্চ প্রস্তুতি ম্যাচ, আর প্রথম ওয়ানডে খেলতে দল ডানেডিনে যাবে 17 মার্চ। তবে তার আগে হোটেলে নিজ নিজ রুমেই ফিটনেস ঠিক রাখার চেষ্টায় প্রত্যেকে। অবশ্য প্র্যাকটিস শুরু হয়ে যাবে আমাদের এই আইসোলেশনের পর, আর আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই মাঠে ফিরবো। বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দেশে কোয়ারেন্টিন ও বায়োবাবলের অভিজ্ঞতা হয়েছে টাইগারদের। তবে ভিন দেশের আইসোলেশনের কঠিন নিয়মে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতেই হচ্ছে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোনো ইউপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা বিএনপির। এবং উন্নয়নশীল দেশের ধারা অব্যাহত রাখতে কারিগরি শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। ছেলে শিক্ষার্থী ঝরে যাওয়ার কারণ খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীর। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।